প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে স্বাগত জানাই। তোমরা 2024 সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা বসতে চলেছ। পরীক্ষার পূর্ণমান আছে 15। প্রথমে আমি তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টে ভূগোলের সিলেবাসটা কী আছে। সিলেবাসটি আছে পৃথিবীর অন্দরমহল, অস্তিত্ব পৃথিবী, শিলা, ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এইটা হচ্ছে সিলেবাস। তা প্রথমে দেখে নেওয়া যাক যে প্রশ্নটা কী ধরনের আসে। অবজেক্টিভ প্রশ্ন 1 নম্বরে আসবে। আমি তোমাদের 2 নম্বরে এবং 3 নম্বরের প্রশ্ন কি আসবে সেই নিয়ে একটা তোমাদের সাজেশন তৈরি করেছি। 2 নম্বরের মান প্রশ্নের বিযুক্তি কি, এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 4 পৃষ্ঠায় রয়েছে। তাহলে কিভাবে লিখব? তোমরা এখানে লিখবে যে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পে তরঙ্গের গতিবেগ পরিবর্তন হয়, এটা অবশ্যই লিখবে। সেখানটাকে বা সেই স্থানটিকে ভূতত্ত্ববিদরা বলেছেন বিযুক্তি রেখা। যেমন ধরো তোমাদের এই শিয়াল এবং সীমার মাঝখানে আছে কনরাড বিযুক্তি রেখা। এটা তোমরা পারলে উদাহরণ দেবে। দ্বিতীয় প্রশ্ন, ক্রোফের সীমা ও নিফের সীমা কি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি তোমাদের পাঠ্য বইয়ে 5 পৃষ্ঠায় রয়েছে। দেখো, গুরুমণ্ডলের 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই গুরুমণ্ডলের যেটা আমাদের যে ওপরের অংশটি আছে, যেটা ক্রোফের সীমা, অর্থাৎ ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, এখানে প্রাধান্যটা বেশি আছে, তাই এটিকে আমরা ক্রোফের সীমা বলছি। আবার নিচের দিকে তোমার 700 থেকে 2900 মানে 2900 কিমি পর্যন্ত বিস্তৃত অংশে, অর্থাৎ নিম্ন গুরুমণ্ডলে নিকেল, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়াম এখানে বেশি আছে, তাই এই স্তরটিকে বলছি নিফের সীমা। এটা তোমরা লিখবে। পরের প্রশ্ন, নিফে কি? এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 6 পৃষ্ঠায় রয়েছে। দেখো, অন্তঃকেন্দ্রমণ্ডলে যেখানে ভারী যে পদার্থগুলি, যেমন নিকেল এবং লোহার পরিমাণ বেশি আছে, তাই নিকেলের Ni এবং লোহার ফেরিক অক্সাইডের Fe নিয়ে হয়েছে নিফে। এটা তোমরা বলবে। এখানে তাপমাত্রা হচ্ছে প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। পরের প্রশ্ন, 6টি বরফপাতের নাম লেখো। উত্তরটি 7 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সিলেবাসটা বেশি, কিন্তু প্রশ্ন এখান থেকে আসে, তাই তোমাদের বইটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। দেখো, পৃথিবীতে 6টি বড়পাত এবং 20টি মাঝারি এবং ছোট ছোট পাত রয়েছে। এই 6টি যে বড়পাত, ইউরেশীয় পাত, ভারতীয় পাত, আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকা পাত আর আন্টার্কটিকা পাত, এই 6টি পাত তোমরা লিখবে। পরের প্রশ্ন, নবীন ও প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে? এটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 9 পৃষ্ঠায় রয়েছে। পাঠ্য বই 9 পৃষ্ঠা। দেখো, যেই ভঙ্গিল পর্বতগুলির বয়স হচ্ছে তোমার 1 থেকে 2.5 কোটি বছর আগে যেগুলি সৃষ্টি হয়েছে, সেগুলো হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, যেমন রকি, আন্দিজ, আমাদের হিমালয়। আর যেগুলি 20 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, যেমন উরাল পর্বত, অ্যাপিলেশিয়ান পর্বত আর ভারতের আরাবল্লী পর্বত হচ্ছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। উদাহরণসহ নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে? এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 9 পৃষ্ঠায় রয়েছে। দেখো, নিরপেক্ষ পাত সীমানা আমরা তাকেই বলবো, ধরো 2টি পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, ফলে ভূমিকম্প, চ্যুতি এগুলি সৃষ্টি হয়। এই পাত সীমান্তে কোনো ধ্বংস বা সৃষ্টি হয় না, একে নিরপেক্ষ পাত বলা হয়। অর্থাৎ ধরো একটি পাত এদিকে গেল, আরেকটি পাত এভাবে গেল, ঠিক পাশাপাশি যাবে। এই পাশাপাশি চলমান পাত সীমান্তকে নিরপেক্ষ পাত বলে। তোমার উদাহরণ কি দেবে? যে ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিস চ্যুতি হচ্ছে একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ। পরের প্রশ্ন, বিদার অগ্নুৎগমন কি? এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠায় রয়েছে। দেখো, অপসারী ও নিরপেক্ষ পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া কোনো শব্দ হবে না, শান্তভাবে ভূ অভ্যন্তরের ভেতরে যখন কি হয়, এই আগ্নেয় পদার্থগুলি বা অগ্নুৎগমন ঘটে বা বেরিয়ে আসে ভেতরের পদার্থগুলি ধীরে ধীরে, একে বলছি বিদার অগ্নুৎগমন। আমাদের দাক্ষিণাত্যে মালভূমি কিন্তু এই বিদার অগ্নুৎগমনের ফলে সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, আ এবং পা হো কি? এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 13 পৃষ্ঠায় রয়েছে। দেখো, আ হচ্ছে যেখানে হচ্ছে গাঢ় এবং সান্ধ্য লাভা। তাহলে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে যেখানে গাঢ় মানে শক্ত লাভা বহুদূর পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে না, এবং এই যে শক্ত লাভা খুব ধীরে ধীরে যখন কি হয়,
লীনরত হয়, একে বলছি আমরা আ। এটা কোথায়? এটা যে হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষায় আ বলা হচ্ছে। আর হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষায় যে সমস্ত লাভাগুলি তরল পাতলা সেগুলি বহুদূর পর্যন্ত প্রবাহিত হতে পারে। এই বহুদূর পর্যন্ত প্রবাহিত লাভাটাকে বলছি আমরা পাহোহ। এটা হচ্ছে কুঁচকানো এবং পাকানো দড়ির মতন দেখতে হয়। তাহলে আটা হচ্ছে কম দূর পর্যন্ত যাবে, গাঢ় লাভা। পাহোহটা হচ্ছে তরল এবং বহুদূর পর্যন্ত যাবে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন যে পি ও এস তরঙ্গ কি? এটা 14 পৃষ্ঠায় উত্তরটি রয়েছে। দেখো, ভূমিকম্পে যে তরঙ্গ আছে পি তরঙ্গ এস তরঙ্গ, মানে প্রাথমিক তরঙ্গ আর দ্বিতীয় তরঙ্গ বা গৌণ তরঙ্গ। প্রাথমিক তরঙ্গটা গতিবেগটা বেশি, এটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। আর এটা কঠিন তরল গ্যাসের মধ্যে দিয়ে যেতে পারে, এই পি তরঙ্গটি। আর যেটা এস তরঙ্গটা হচ্ছে সেকেন্ডারি তরঙ্গ, এর গতিবেগ হচ্ছে পি তরঙ্গ থেকে কম, প্রায় সেকেন্ডে 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত যায়। আর শুধুমাত্র কঠিনের মধ্যে দিয়ে এস তরঙ্গটি যেতে পারে, এটা শুধু মনে রাখবে। পরের প্রশ্ন, রিক্টার স্কেল কি? এই উত্তরটি তোমাদের পাঠ্যবই 15 পৃষ্ঠায় রয়েছে। দেখো, ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি এবং তীব্রতা মাপার জন্য যে যন্ত্রটি আর কি, সেটা হচ্ছে রিক্টার স্কেল। এটা চার্লস রিক্টার এটি উদ্ভাবন করেন, মানে সৃষ্টি করেন। এবং এই সূচক হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত মাত্রাটা থাকে, এটা তোমরা মনে রাখবে। পরে প্রশ্ন, ভূমিকম্পের পূর্বাভাস বলিতে কি বোঝো? এই উত্তরটি তোমাদের পাঠ্যবই 18 পৃষ্ঠায় রয়েছে। দেখো, ভূমিকম্পের আগে দিকে পূর্বাভাস দেওয়া যায় না, ঠিক আছে, তবে কিছু কিছু আমাদের সতর্ক অবলম্বন করতে হবে, সেটাই হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস। তবে কিছু জীবজন্তুর অস্বাভাবিক আচরণ, পরিবেশের আকস্মিক কিছু পরিবর্তন, ঠিক আছে, এগুলো কিন্তু একটা আগাম বার্তা দেয়। যেমন জোঁক, পিঁমড়ে, এরা কিন্তু আগে বুঝতে পারে। পরের প্রশ্ন, বিপর্যয়ের দুটি ব্যবস্থাপনা লেখো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 18 পৃষ্ঠায় রয়েছে। দেখো, বিপর্যয় ব্যবস্থাপনা, বাড়ির ঝুঁকিপূর্ণ বিষয়গুলিকে চিহ্নিতকরণ করতে হবে, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা করতে হবে, জরুরিকালীন জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে, বাড়ির দুর্বল স্থানগুলিকে মেরামত করতে হবে, এবং যখন ভূমিকম্প হবে তোমরা শক্ত জিনিস বা আসবাবপত্রের তলায় তোমরা আশ্রয় নেবে, এটা তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, জীবাশ্ম কি? এই উত্তরটি তোমাদের পাঠ্যবই 22 পৃষ্ঠায় রয়েছে। দেখো, জীবাশ্ম হচ্ছে যখন পাললিক শিলা যখন সৃষ্টি হয় সমুদ্র বা নদীর তলদেশে, যখন পলি স্তরে স্তরে সৃষ্টি হয়, তখন কি হয়, তখন কোনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী যদি ওর মধ্যে চাপা পড়ে যায়, তাহলে কি হবে, উপরের চাপ এবং নিচের তাপের ফলে সেটা প্রস্তরীভূত হয়ে যায় এবং তাদের দেহের ছাপগুলি রয়ে যায়, একে বলছি জীবাশ্ম। এবার আসছি সার্কের উদ্দেশ্য কি? এই উত্তরটি তোমাদের পাঠ্যবই 74 পৃষ্ঠায় রয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো সার্কের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ঠিক আছে। এটা 1985 সালে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান, এই 8টি দেশ নিয়ে এই সংস্থাটি গঠিত হয়েছিল। এর সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডু। আর উদ্দেশ্য যেটা তোমরা লিখবে যে ভারত আর প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, মানে শান্তি, স্থায়িত্ব, অর্থনৈতিক উন্নতি, এটার দিকে লক্ষ্য রাখা, এবং পণ্যদ্রব্য আদান প্রদান বা বাণিজ্য লেনদেন, এগুলো হচ্ছে উদ্দেশ্য। পরের প্রশ্ন, দারুচিনি দ্বীপ কাকে বলে এবং কেন বলে? উত্তরটি তোমাদের পাঠ্যবইয়ে 76 পৃষ্ঠায় রয়েছে। দেখো, শ্রীলঙ্কাকে কিন্তু দারুচিনি দ্বীপ বলা হয়, কারণ এখানে শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এই সমস্ত মশলাগুলি এখানে পাওয়া যায়। তো সবচেয়ে বেশি দারুচিনি উৎপাদন হয় বলে শ্রীলঙ্কাকে দারুচিনি দ্বীপ বলা হয়। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পরের প্রশ্ন, ক্যারেজ প্রথা কি? এটাও খুব ইম্পর্টেন্ট, 77 পৃষ্ঠায় রয়েছে। উত্তরটি চলো দেখে নেওয়া যাক। দেখো, আমাদের এই পাকিস্তানের পশ্চিম দিকে যে শুষ্ক মরুভূমি অঞ্চলে, এখানে এত তাপ বা বালি, ফলে সহজেই জল বাষ্পীভূত হয়ে যাবে। তাই মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল সরবরাহ করা হয়, এবং এই প্রথাটাকে বলছি আমরা ক্যারেজ প্রথা। এবার আমি তোমাদের কিছু 4 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্ন আলোচনা করছি, ঠিক আছে, বা 4 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরে আলোচনা করছি। চলো দেখে নিয়ে যাও। এটা 3 নম্বরে, এটা 4 নম্বরে। এবার প্রশ্নটা কোন স্কুলে কীভাবে সেট হবে সেটা তো বলতে পারছি না, তবে 3 নম্বরে এবং 4 নম্বরের প্রশ্ন থাকে। দেখো, লাভা ম্যাগমা কি এক? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই উত্তরটি তোমাদের পাঠ্যবইয়ে 2 পৃষ্ঠায় আছে, দেখে নাও। শিয়াল ও সীমার পার্থক্য লেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 4 পৃষ্ঠায় রয়েছে।
রূপান্তরিত শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, 23 পৃষ্ঠায় রয়েছে। অ্যাস্ট্রোস্ফিয়ার কি, ভূঅভ্যন্তরে পরিচলন স্রোত কীভাবে সৃষ্টি হয়, এটা 5 পৃষ্ঠায় রয়েছে। অভিসারী পাত সীমান্তকে বিনাশকারী পাত সীমান্ত বলা হয় কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 8 পৃষ্ঠায় রয়েছে উত্তরটি। অপসারী এবং অভিসারী পাত সীমানার পার্থক্য লেখো, এটাও বইয়ে দিয়ে আছে, 9 পৃষ্ঠায় রয়েছে, ভালো করে দেখে নেবে। ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র বলিতে কি বোঝো, এটা 14 পৃষ্ঠায় রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা 16 পৃষ্ঠায় রয়েছে। ভূমিরূপের উপর শিলার 3টি প্রভাব, এটা হচ্ছে 25 পৃষ্ঠায় রয়েছে। ধরো গ্রানাইট শিলা দ্বারা ভূমিরূপ গোলাকৃতি হয়, ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত ভূমিরূপ চ্যাপ্টা হয়, বা যেখানে চুনা পাথর আছে সেখানে স্টেলাকটাইট স্টেলাগমাইট দেখতে পাওয়া যায় গুহার মধ্যে, এটা তোমার লিখবে। ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়, ছোনাকুরকে বলা হয়, কেন বলা হয়, এই উত্তরটি তোমাদের 27 পৃষ্ঠায় রয়েছে। ভারতীয় উপমহাদেশ বলা হয় কেন, 74 পৃষ্ঠায় রয়েছে। খুব সোজা প্রশ্নগুলো একবার করে চোখ বুলিয়ে নেবে। বাংলাদেশের কৃষি এবং কৃষিভিত্তিক শিল্প, শ্রীলঙ্কার কৃষি এবং খনিজ সম্পদের বিবরণ দাও, পাকিস্তানের জলসেচ ব্যবস্থা। এই যে 75, 76 এবং 77 পৃষ্ঠায় এই 3টে দেশ থেকে একটা প্রশ্ন তোমরা শিওর পাবে। আচ্ছা, এবারে আমি তোমাদের যদি 4 নম্বরের প্রশ্ন আসে তাহলে যে প্রশ্নগুলি আসতে পারে, ধরো একটা ভূঅভ্যন্তরের ছবি আঁকবে, সেখানে বিভিন্ন স্তরগুলি চিহ্নিত করবে এবং বিযুক্তি রেখাগুলি চিহ্নিত করবে, এটা একটা আসতে পারে, এটা 5 পৃষ্ঠায় রয়েছে। কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল এই যে গঠন প্রক্রিয়া, এটা চিত্রসহ আসতে পারে। আর সক্রিয়তার ভিত্তিতে যে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো উদাহরণ দিয়ে, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, অবিরাম, সবিরাম, এগুলি আসতে পারে, এটা 12 পৃষ্ঠায়। আর শেষে দেখে রাখবে যে আগ্নেয়শিলা পাললিক শিলা সংজ্ঞা মানে কাকে বলে, উদাহরণ, শ্রেণীবিভাগ এবং এরা উৎপত্তি হয়েছে কীভাবে, বা এটাও আসতে পারে যে আগ্নেয়শিলা পাললিক শিলার পার্থক্য লেখো, এটা হচ্ছে 20 এবং 21 পৃষ্ঠায় আছে। আজ এ পর্যন্ত তোমরা মন দিয়ে পড়ো এবং এর উত্তরটি পেতে গেলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ফলে পরবর্তী আপডেট সমস্ত ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।